আজকে আমরা গুম সংক্রান্ত ইনকোয়ারি যে কমিশন যেটি অন্তর্বর্তী সরকারের সময় গঠিত হয়েছিল সেটির ফ্যাক্ট চেক করব। আর এই ফ্যাক্ট চেক করার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন ওই কমিশনের সদস্য তখনকার এবং মানবাধিকার কর্মী নূর খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আপনারা জানেন যে গুম সংক্রান্ত যে ইনকোয়ারি কমিশন তারা একটি প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের সময়ে দিয়েছিলেন, পরে তাদের কাগজপত্র যা ছিল তা বর্তমান সরকারের কাছে হস্তান্তর করেছে। কিন্তু বিষয়টি যেটি হলো যে সেই গুমের বিচার কবে হবে সেটি আমাদের কাছে বড় প্রশ্ন। সেই প্রশ্ন নিয়েই আলাপ শুরু হবে। তবে তার আগে নূর খান আপনাকে একটু জানিয়ে রাখি যে যেটি হয়েছে যে সম্প্রতি বিএনপি নেতা ইলিয়াস আলী খান যিনি গুম হয়েছেন 2012 সালের 17 এপ্রিল, আপনি জানেন। তো ইলিয়াস আলীর গুমের ব্যাপারে সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, যাকে আপনিও চেনেন, তার বডিগার্ড ইমরুল কায়েস তথ্য প্রকাশ করেছেন যে কিভাবে তাকে গুম করা হয়েছে এবং পুরো ঘটনাটি বলছেন। আমরা একটু ভিডিওটা দেখি যে তিনি তা ওখানে আপনার আমাদের যে এখানে প্রসিকিউটর তিনি কথা বলেছেন। জি, আমরা একটু দেখি। সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গলফ করেছি। র্যাবের যে ইন এবং আউট যে রেজিস্টার, অস্ত্রাগারের যে রেজিস্টার এবং ভিডিও ফুটেজ, র্যাব হেডকোয়ার্টারের যে ভিডিও ফুটেজ, এই সব কিছু জিয়াউল আহসান ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে ফেলেছে। অর্থ হচ্ছে যে এই সময়ের মধ্যে ইলিয়াস আলীকে অপহরণ করা হয়েছে, ভিন্ন ভিন্ন সময়ে 7টি ঘটনার বর্ণনা দিয়েছে। সেটি দুটো জিনিস আরও বিস্তারিত আছে, যে দুটো জিনিস। একটি হচ্ছে জিয়াউল আহসান তার যে বডিগার্ড সে অবশ্য নিজের দায়ে এড়াচ্ছে, সেটা পরের খবর। উনি ছুটি দেখাচ্ছেন তার, ইমরুল কায়েস। বডিগার্ড মানে রানার। এবং তিনি আরও কথা বলছেন যে এই যে গুম করা হয়েছে এবং এটি পুরোটাই জিয়াউল আহসান জানতেন এবং কার নির্দেশে করা হয়েছে সেগুলো আমরা দেখব। তারেক সিদ্দিকী আপনি জানেন যে প্রতিরক্ষা বিষয়ে ছিলেন এবং সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। তো আপনারা তো ইলিয়াস আলীর বিষয়টি তদন্ত করেছেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই কি হয়েছিল ইলিয়াস আলীর। আচ্ছা, প্রথমে আমি একটু বলে নেই যে আমরা আসলে তদন্তকারী সংস্থা ছিলাম না। আর দ্বিতীয় হচ্ছে গুম সংক্রান্ত যে কমিশনটা গঠন হয়েছে এটা ইনকোয়ারি কমিশন। ফলে আমরা চার্জশিট দেওয়ার কোনো এখতিয়ার আমাদের ছিল না। এই যে এমপি সাহেবের উঠিয়ে নেওয়া এবং তারপরের যে ঘটনাগুলো, এই ঘটনা সম্পর্কে আমরা কাজ করেছি এটা নিয়ে ইনকোয়ারি কমিশনে, তখনও কিন্তু এই যারা এখন আদালতে উপস্থাপিত হচ্ছে, আদালতে সাক্ষ্য দিচ্ছেন বা যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, এদের সম্পর্কে তথ্যগুলো কিন্তু আমরা তখনই পেয়েছি। আমরা যখন এই যে রানার যিনি, এ কিন্তু অনেক ঘটনার সাক্ষী, একটি দুটি না, অনেক ঘটনার সাক্ষী কিন্তু এই ইমরুলকে যদি আপনি তখনকার পত্রপত্রিকায় বা টেলিভিশনের ছবিগুলি খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রথম হচ্ছে সে কমান্ডো, জিয়াউল আহসানও কমান্ডো ছিল, কমান্ডো ট্রেন্ড, এবং সে কিন্তু রানার ছিল জিয়াউল আহসানের প্রায় 1.5 বছর। এবং রানার কিন্তু একজন অফিসারের একেবারে ছায়ার মতো অনুসরণ করে, সাথে থাকে। তো মানে ইমরুলের তখনকার ঘটনা প্রবাহে উপস্থিতিটা প্রায় প্রতিটি ক্ষেত্রে, এটা কিন্তু তখনকার আপনি যদি মিডিয়া মনিটর করেন তাহলে পাবেন, ফটোগ্রাফ দেখা যাবে। হ্যাঁ, এবং ইমরুলের অবয়বের একটা পরিবর্তন ছিল, তখন লম্বা চুল ছিল এবং সে সবসময় কাছাকাছি থাকতো এবং তার খুব বিশ্বস্ত ছিল। ইমরুলের পাশাপাশি আরেকজন ছিল, ও পরবর্তীতে সে ইরান নাম, যদি আমি ভুল না করে থাকি, এবং আমার জানা মতে তারও সাক্ষ্য নেওয়া হয়েছে। তারা তখন যে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঘটনাগুলির বর্ণনা করেছিলেন, বিশেষ করে সিলেটের এমপি সাহেবের যে ঘটনাটা, এই ঘটনাটা তখন যেভাবে আমাদের কাছে বলেছেন আমরা দেখলাম আদালতেও ঠিক একইভাবে বলেছেন। শুনি আপনার কাছ থেকে। তিনি তখন বলেছেন যে 1 দিন বা 2 দিন আগে তারা একবার এই এমপি সাহেবকে
অনুসরণ করার চেষ্টা করেছেন, কিন্তু যখন সংবাদ আসলো যে তিনি আজকে পথ দিয়ে যাচ্ছেন না বা তিনি আসছেন না, তখন তারা উগ্র হয়, অর্থাৎ তারা ফিরে যায়। এবং তার পরবর্তীতে যখন পরের দিন বা তার পরের দিন যখন তাকে ধরার জন্য উদ্যোগ গ্রহণ করে, তার প্রথম যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে, আপনারা দেখেছেন শেরাটন হোটেল থেকে বেরিয়ে আসার একটা ছবি কিন্তু তখনই আমরা দেখেছি, ভিডিও ক্লিপিংস, মানে সিসিটিভি ক্যামেরার। এবং তাকে অনুসরণ করছিল মোটরসাইকেলে একজন সদস্য, গোয়েন্দা সংস্থার একজন সদস্য অনুসরণ করছিল র্যাবের। এবং সেই ব্যক্তি তিনিও কিন্তু তার কথাগুলি বলেছেন, এবং সেইখানে খুব স্পষ্টতই তিনি বলেছেন তাকে অনুসরণ করে মহাখালী এসছেন, এবং যখন মহাখালীর থেকে তার বাসার দিকে গাড়ি টার্ন নিবে, ওই জায়গাটিতে জিয়াউল হাসান তার গাড়ি সহ অবস্থান করছিলেন। এবং জিয়াউল হাসান তাকে ইশারা দেওয়ার পর সে ওখান থেকে চলে আসে, এবং পরবর্তীতে জিয়াউল হাসান কিন্তু তাকে উঠিয়ে নেয় তার টিম। এবং এই কথাগুলি কিন্তু বিভিন্ন সময়ে এসছে, এবং তারপর টিএফআই সেলে তাকে কিছু 1-2 দিন রাখা হয়েছিল বা কয়েকদিন রাখা হয়েছিল। তারপর তো আমরা যেভাবে শুনেছি, জানতে পেরেছি বিভিন্ন সাক্ষীর মাধ্যমে, নামগুলি আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না যেহেতু এখনও, প্রথম হচ্ছে সাক্ষীর নিরাপত্তার বিষয়টা, যারা সাক্ষ্য দিচ্ছেন, এবং সম্ভাব্য যারা অ্যাকিউজ জিয়াউল হাসানের বাইরে আছেন তাদের নামগুলিও আসলে প্রকাশ করা মানে হচ্ছে পালিয়ে যাওয়ার সুযোগটা তৈরি করে দেওয়া। সেই কারণে এই কথাগুলি না বলাই আমাদের জন্য ভালো। তারপরে পরিণতিতে তারপর যেটা হলো, তাকে আপনি দেখবেন যে জিয়াউল হাসান সহ এই ধরনের যে চক্রগুলি গড়ে উঠেছিল, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলি বা পুলিশের যে সমস্ত বিশেষায়িত বাহিনী ছিল, এখানে কিন্তু একটা চক্র গড়ে উঠেছিল। না, তারপরে যে হলো মানে সর্বশেষ কি জানতে পারলেন ইলিয়াস এটা আলীর ব্যাপারে? সর্বশেষ যেটা জানা গেছিল তখন, সর্বশেষ তথ্য তার ব্যাপারে যে তাকে নিয়ে মানে নদীতে পেট চিরে ফেলে দেওয়া হয়। কোন এলাকায়? এটা এই আপনার ধলেশ্বরী নদীতে, বুড়িগঙ্গার পরের যে ধলেশ্বরী, ওই জায়গায়। যেটা আমরা আরো অনেক ঘটনার ক্ষেত্রেও এই একই রকম তথ্য পাই। যদি আমার নদীর নামে ভুল না হয়ে থাকে। জি, এটি ছিল তখন আমাদের সাথে যারা কথা বলেছেন তাদের 1-2 জন, যারা, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে তাদের কৌশলটা এরকম ছিল যে এক গ্রুপ উঠিয়ে নিত, আর এক গ্রুপ তাদেরকে টিএফআই সেল বা অন্য কোথাও রাখতো, এবং আর এক গ্রুপ কিন্তু ওখান থেকে তাকে নিয়ে তাকে মানে ওই বন্দিকে নিয়ে যে খালাস, অর্থাৎ যাদেরকে হত্যা করবে তাদেরকে খালাস বলে, আর যাদেরকে ছেড়ে দিবে তাদের কোনো জায়গায় নিয়ে ছেড়ে দেবে। ফলে যে গ্রুপ উঠিয়েছে আর যে গ্রুপ মেরে ফেলছে, 2 গ্রুপ কিন্তু একে অপরকে চিনে না, আলাদা আলাদা গ্রুপ। এই ক্ষেত্রে কিন্তু একটা কমান্ড তো থাকে। একটি বলি যে এই ক্ষেত্রে 2টি মানুষ এটার জানার সুযোগ থাকে। একজন হচ্ছে র্যাব ইন্টেলিজেন্সের যিনি প্রধান থাকেন, তিনি অনেক সময় নিজেই এই অপারেশনে থাকেন, অথবা এডিজি অপস, জি অপারেশনের এডিজি যিনি থাকেন, তিনি এই জিনিসটা জানতে পারেন অনেক ক্ষেত্রে। যদি ইন্টেলিজেন্স না জানাতে চায় তাহলে সেই ক্ষেত্রে নাম না জানালেও ঘটনা সম্পর্কে তারা জানতে পারে। এই জিয়াউল হাসান কিন্তু এই 2টা পজিশনেই ছিল, অর্থাৎ 2টা পজিশনেই, 2টা ভিন্ন সময়ে 2টা পজিশনে ছিলেন। ফলে তার আমলটা কিন্তু বেশ লম্বা, এবং আপনি যদি তারও আগে খেয়াল করেন, সে কিন্তু র্যাবে ছিল। জি, ইন্টেলিজেন্স এবং এডিজি অফস ছাড়াও মেজর থাকা অবস্থায়ও কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবে ছিল, এবং তার বিরুদ্ধে তখনও কিন্তু ক্রস ফায়ারের অভিযোগ আছে। এটা গেল আপনি এমপি সাহেবের যে বিষয়টা বললেন সেটা সম্পর্কে আমরা যতটুকু জেনেছি তার পুরাটাই বললাম। এবং আমার বিশ্বাস, আচ্ছা একটু আমার জানতে চাই, আপনারা কি এটা নিশ্চিত হতে পেরেছেন যাকে তুলে নিয়ে যাওয়ার কতদিনের ভিতরে হত্যা করা হয়? যতদূর মনে আছে, মানে এগুলি কিন্তু সম্পূর্ণ মনে রাখা খুব কঠিন, তবে যতটুকু মনে আছে 3 থেকে 4 দিনের মধ্যেই তাকে
খালাস করা হয়, মানে তাই যদি হয় তারপরে আমরা দেখলাম শেখ হাসিনা তার পরিবারের সঙ্গে কথা বলছেন, এইগুলো কেন? এই যে এই নাটকগুলি, মানে এই কাজগুলি যেমন হয়েছে, পাশাপাশি ওই ঘটনার জন্য তারা কিন্তু আপনি দেখবেন যে টেলিফোনে কথোপকথনের এক জায়গায় আছে জিয়াউল হাসান এবং তারেক সিদ্দিকীর, সেখানে কিন্তু সেটা বলছে যে আপনারা আমাকে দিয়ে করাচ্ছেন, আবার মানে আমি একজন কমান্ডো, আমাকে দরকার হলে জঙ্গলে পাঠিয়ে দেন, এই কথাগুলি আছে। তার মানে হচ্ছে এরা এই কাজগুলি করছে কিন্তু সমন্বিতভাবে, অর্থাৎ নির্দেশিত যে হয়েছিল। এই সমন্বয়ের লেভেলটা কোন পর্যন্ত? সর্বশেষ এইটা টপ তো, লেভেল? হ্যাঁ, মানে নীতি নির্ধারকদের সর্বোচ্চ পর্যায়ে এই সমন্বয়টা ছিল। সব ক্ষেত্রে কিন্তু এটা না, কোনো কোনো ক্ষেত্রে একদম টপ টপ বলতে আপনি কি বোঝাচ্ছেন? তখন যিনি দায়িত্ব, মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল যিনি,